বাংলার এক ছোট্ট গ্রাম। দিনের বেলা সবকিছু স্বাভাবিক হলেও রাত 12টার পর গ্রামের মানুষ কেউ ঘরের বাইরে বের হয় না। সবাই বলে ঠিক রাত 12টায় একজন রহস্যময় অতিথি আসে। সে কখনো দরজায় কড়া নাড়ে, কখনো জানলার বাইরে দাঁড়িয়ে থাকে। আর যে তার দরজা খুলে দেয় সে আর আগের মতো ফিরে আসে না। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি বহু বছরের পুরনো বাড়ি। ভাঙা দেয়াল, ধুলোয় ঢাকা জানলা, চারদিকে বুনো গাছপালা। দিনের আলোতেও বাড়িটিকে ভয়ঙ্কর লাগে। রাতে তো মনে হয় বাড়িটাই যেন জীবন্ত হয়ে ওঠে। রাহুল, তুই কি সত্যি ওই বাড়িতে যেতে চাইছিস? হ্যাঁ, এতদিন ধরে শুধু গল্পই শুনে আসছি। এবার সত্যিটা জানতে হবে। সবাই তো বলে রাত 12টার অতিথি সত্যি। মানুষ ভয় পেলে অনেক গল্প বানায়। তোমরা কি ওই বাড়ির কথা বলছো? জি কাকা। যেও না। আজ পর্যন্ত যারা কৌতূহল নিয়ে সেখানে গেছে কেউ স্বাভাবিক হয়ে ফেরেনি। কেন? কারণ রাত 12টার অতিথি কাউকে খালি হাতে ফেরায় না। আমার মনে হয় আমাদের যাওয়া উচিত নয়। আজ যদি না যাই তাহলে সারা জীবন আফসোস থাকবে। ঠিক আছে, কিন্তু কোনো অদ্ভুত কিছু হলে সঙ্গে সঙ্গে ফিরে আসব। কথা দিলুম। রাত 11:45। দুজন টর্চ হাতে বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাতাস একদম থেমে গেছে। চারদিকে অদ্ভুত নীরবতা। দুজন ধীরে ধীরে ভেতরে ঢোকে। চারদিকে ধুলো, দেয়ালে পুরনো ছবি। এই ছবিগুলো আমার একদম ভালো লাগছে না। চল সামনে যাই। ঘড়িতে রাত 12টা বাজতেই অন্ধকারের মধ্যে একটি ঠান্ডা কণ্ঠ ভেসে আসে। অনেকদিন পর নতুন অতিথি এলো। রাহুল, কে কথা বলল? রাহুল, কেউ হাঁটছে। চুপ! শব্দটা কোন দিক থেকে আসছে শুনতে দাও। দুজন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে। শব্দটা আবার শোনা যায়। কেউ নেই। তাহলে শব্দটা হলো কিভাবে? আমিও বুঝতে পারছি না। ঠিক তখনই হঠাৎ একজন তাদের সামনে এসে হাজির হল। রাহুল আর মায়া যখন সেই ছায়ামূর্তির দিকে তাকিয়েছিল তখন হঠাৎ সেটি ঘুরে দাঁড়াল। একবারও কোনো কথা না বলে ধীরে ধীরে বাড়ির ভেতরের অন্ধকার করিডোর দিয়ে হাঁটতে শুরু করল। রাহুল, ও কোথায় যাচ্ছে? জানি না, কিন্তু মনে হচ্ছে ও আমাদের কোথাও নিয়ে যেতে চাইছে। এত দূর এসে এখন ফিরে গেলে সত্যিটা কখনো জানা হবে না। আমিও না। দুজন সাবধানে ছায়ামূর্তির পেছনে হাঁটতে শুরু করল। ছায়ামূর্তিটি বাড়ির পেছনের দিকে গিয়ে থামল। সেখানে একটি সরু মাটির পথ। পথটা ঘন গাছের ভেতর দিয়ে চলে গেছে। আমি তো আসার সময় এই পথটা দেখিনি। আমিও না। ছায়ামূর্তিটি আবার হাঁটতে শুরু করল। রাহুল আর মায়া পথ ধরে এগোতে লাগল। রাহুল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। শান্ত থাক, খুব কাছে চলে এসেছি। হঠাৎ বাতাসে পুরা কাঠের গন্ধ ভেসে এলো। সামনে দেখা গেল ভাঙা চিতা, চারদিকে ছাই, কয়েকটি শুকনো বটগাছ, আর মাঝখানে একটি বড় পাথরের বেদি। এটা শ্মশান। তাহলে ওই ছায়াটা আমাদের এখানে এনেছে। হঠাৎ দেখা গেল মাটিতে সাদা রঙে একটি গোল চিহ্ন আঁকা। চিহ্নের মাঝখানে রাখা একটি পুরনো কাঠের বাক্স। ওই বাক্সে কি আছে? জানি না, কিন্তু মনে হচ্ছে সব রহস্যের উত্তর ওটার মধ্যেই লুকিয়ে আছে। রাহুল ধীরে ধীরে বাক্সটির দিকে এগিয়ে গেল। রাহুল বাক্সে হাত দিতেই অন্ধকার থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো। যে এই বাক্স খুলবে সেই হবে রাত 12টার পরের অতিথি। রাহুল আর মায়া একে অপরের দিকে তাকিয়ে রইল।
শ্মশানের ঠিক মাঝখানে রাখা সেই পুরনো কাঠের বাক্সটি হাতে নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে রাহুল আর মায়া। চারপাশে শুধু নিস্তব্ধতা আর অদ্ভুত এক শীতল বাতাস। বাতাসে পোড়া কাঠের গন্ধ। রাহুল, ওই কণ্ঠটা শুনলি তো? হ্যাঁ, কিন্তু এত দূর এসে এখন পিছিয়ে গেলে সত্যিটা আর জানা হবে না। আমার মনে হচ্ছে এই বাক্সটা না খোলাই ভালো। দেখি ভেতরে কি আছে। ভেতরে কোনো সোনা বা টাকা নেই, শুধু একটি পুরনো কাপড়ে মোড়ানো ডায়েরি আর একটি মরিচা ধরা ছোট চাবি। এত বড় বাক্স শুধু এগুলো? মনে হচ্ছে এই ডায়েরিতেই সব রহস্য লুকিয়ে আছে। যদি এই ডায়েরি তোমার হাতে এসে থাকে তাহলে বুঝে নাও রাত 12টার অতিথি তোমাকে বেছে নিয়েছে। দুজন কয়েক সেকেন্ড চুপ করে রইল। এই শ্মশানের উত্তর দিকে একটি পুরনো সমাধি আছে। সেই সমাধির তালা খুলতে এই চাবি লাগবে, কিন্তু সূর্য ওঠার আগে কাজ শেষ না করলে কেউ আর ফিরতে পারবে না। আমরা কি সত্যিই সেখানে যাব? এখন ফিরে গেলেও লাভ নেই, রহস্যের শেষটা জানতে হবে। দূরে একটি কালো ছায়া দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে হাত তুলে শ্মশানের উত্তর দিক দেখালো, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। রাহুল চাবিটা শক্ত করে ধরে বলল, চল উত্তর দিকেই যাই। মায়া ভয়ে মাথা নাড়ল। দুজন অন্ধকার পথ ধরে হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই হঠাৎ একটি পুরনো সমাধি চোখে পড়ল, আর ঠিক তখনই সমাধির ভেতর থেকে শোনা গেল, দেরি করে ফেলেছ। সমাধির ভেতর থেকে ভেসে আসা সেই অদ্ভুত কণ্ঠ শুনে রাহুল আর মায়া কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। দূরে কোথাও পেঁচার ডাক শোনা যাচ্ছে। রাহুল, আমরা কি সত্যি এই সমাধির কাছে যাব? আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই আমাদের এখানে নিয়ে এসেছে। যত এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা একটা বড় ফাঁদে পা দিচ্ছি। আমিও ভয় পাচ্ছি মায়া, কিন্তু এখন যদি ফিরে যাই তাহলে এতক্ষণ যা যা ঘটল তার কোনো উত্তরই আমরা পাব না। এই চাবিটা নিশ্চয়ই কোনো কারণে আমাদের হাতে এসেছে। আমি শুধু চাই আমরা দুজন নিরাপদে এখান থেকে বের হতে পারি। এই জায়গাটা আমার একদম ভালো লাগছে না। রাহুল ধীরে ধীরে সমাধির দরজার সামনে গিয়ে দাঁড়াল। একবার ভেবে দেখো, যদি তালা খোলার পর এমন কিছু ঘটে যেটা আমরা সামলাতে পারবো না। যাই ঘটুক, এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই। সত্যিটা জানতে হলে এই তালা খুলতেই হবে। এই জায়গাটা যেন অনেক বছর ধরে কেউ খোলেনি। দেখ, সবকিছু ধুলোয় ঢাকা। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের আসার অপেক্ষায় ছিল। দুজন সিন্দুকের কাছে এগিয়ে গেল। সমাধির বাইরে কারো হাঁটার শব্দ শোনা গেল। রাহুল, আমরা তো দুজন ছাড়া এখানে আর কেউ ছিল না, তাহলে বাইরে কে হাঁটছে? চুপ, কোনো শব্দ করিস না, আগে শুনি। পায়ের শব্দ ধীরে ধীরে সমাধির দরজার সামনে এসে থেমে গেল। তারপর সম্পূর্ণ নীরবতা। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সমাধির বাইরে থেকে একটি ভারী কণ্ঠ শোনা গেল। দরজা খুলে ফেলেছে, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। সমাধির প্রবেশপথে একটি লম্বা কালো ছায়ামূর্তি চুপচাপ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দাঁড়িয়ে থাকা কালো ছায়ামূর্তিটির দিকে স্থির চোখে তাকিয়ে আছে রাহুল আর মায়া। কয়েক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেছে। বাতাস ভারী হয়ে উঠেছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। রাহুল, আমার খুব ভয় করছে। এতক্ষণ ধরে আমরা যেটাকে খুঁজছিলাম মনে হচ্ছে সেটা এখন আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। যদিও আমাদের আক্রমণ করে, যদি আমরা এখান থেকে আর বের হতে না পারি, আমার মনে হচ্ছে আমরা একটা বড় ভুল করেছি। ভয় পাচ্ছি আমিও, কিন্তু এখন ভয় পেয়ে লাভ নেই। আমরা যদি সত্যিটা না জানি
তাহলে এই অভিশাপ কোনোদিন শেষ হবে না। এত দূর এসে আমি খালি হাতে ফিরতে চাই না। যাই হোক, আজ সবকিছু শেষ দেখে তবে ফিরব। ছায়ামূর্তিটি তাদের সামনে এসে থেমে গেল। দেখা গেল সে কোনো ভয়ঙ্কর দানব নয়, একজন বৃদ্ধ মানুষ। তার চোখে গভীর ক্লান্তি আর দুঃখ। ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। আপনি তাহলে ভূত নন? অনেক বছর আগে আমিও তোমাদের মতো সত্য খুঁজতে এখানে এসেছিলাম, কিন্তু লোভ আর কৌতূহলের কারণে আমি এমন একটি ভুল করেছিলাম যার শাস্তি আজও ভোগ করছি। সেই দিন থেকে প্রতি রাত 12টায় আমাকে নতুন কাউকে এখানে নিয়ে আসতে বাধ্য করা হয়। যদি কাউকে না আনতে পারি তাহলে আমার আত্মা আরও কষ্ট পায়। তাহলে এই অভিশাপ শেষ করার কোনো উপায় নেই? আছে, কিন্তু সেই পথ খুব সহজ নয়। তোমাদের সামনে যে কাঠের সিন্দুকটা আছে তার ভেতরে আমার শেষ স্মৃতি আর এই অভিশাপের আসল কারণ লুকিয়ে আছে। সেটাকে ধ্বংস করতে পারলেই আমি মুক্তি পাব, আর এই শ্মশানেও আর কখনো রাতের অতিথি আসবে না। সিন্দুকটি খুলতেই একটি রহস্যময় লকেট পাওয়া গেল। লকেটটি বৃদ্ধের কাছে যেতেই বৃদ্ধের শরীর থেকে কালো ধোঁয়ার মতো ছায়া বেরিয়ে আকাশে মিলিয়ে গেল। তার মুখে বহু বছরের পর একটুখানি শান্তির হাসি ফুটে উঠল। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।